সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাকে রাজ টিভি পর্দায় দেখছেন, আমি সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে। দর্শক, আজ ১২১তম পর্ব এবং আমরা কথা বলবো গাউট বাত, অনেক ভুল ও সঠিক চিকিৎসা এই বিষয়ে। দর্শক, গাউট বাত অর্থাৎ গেটে বাতে আক্রান্ত আছেন, আমাদেরকে দেখছেন এমন অনেকেই আছেন আমি নিশ্চিত। এবং তারা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কিংবা অনেক ভুল বিষয় তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন চিকিৎসার ক্ষেত্রে। সেই ভুলগুলো আজ তুলে ধরবো এবং সঠিক চিকিৎসাটা কি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের আজকের গেস্ট এক্সপার্টের কাছ থেকে। দর্শক, আমাদের সাথে আছেন ডাক্তার শাহিন মাহমুদ স্যার, এমবিবিএস, বিসিএস হেলথ, এমডি রিউমাটোলজি, বিএসএমএমইউ, স্পেশালিস্ট ইন রিউমাটোলজি অ্যান্ড মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা, বাংলাদেশ। স্যার আছেন আমাদের সাথে। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা ভালো আছেন এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তারাও ভালো আছেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমি 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 আমার কথাগুলো কি স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাই স্যার আপনার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করবার জন্য। আমি একটু দর্শকদেরকে বলি, দর্শক দেখছেন রাজ টিভির পর্দায় আমাদের লাইভ চলাকালীন সময় যে কোনো প্রশ্ন থাকলে গাউটবাদ নিয়ে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স, আপনার প্রশ্নের কথা কিংবা কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কথা বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তিনি সমস্যার সমাধান দিবেন। দর্শক, আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসি। আমরা কথা বলবো গাউট পাথ, অনেক ভুল এবং সঠিক চিকিৎসা নিয়ে। আমি স্যারের কাছে যাব। স্যারের কাছ থেকে আমি শুরুতেই জেনে নেবো স্যার, গাউট বাত রোগটি কি স্যার? হ্যাঁ, ধন্যবাদ। আসলে গাউট বাত আমরা যদি বলি যে বাত রোগটা আসলে কি, আমরা বলবো যে যে কোনো ব্যথাকেই আমরা বাত বলি। আমাদের ছোট বড় মিলে প্রায় 700 ধরনের বাত আছে। তার মধ্যে বড় বড় প্রায় 100 থেকে 200-র মতো বাত আছে। তার মধ্যে একটি বাত হচ্ছে গাউট বাত বা গেটে বাত। এটা আসলে সাধারণত যেভাবে হয় দেখা যায় একটা জায়গায় একটা অংশে হঠাৎ করে ফুলে যেয়ে হয় এবং এটা অন্য অন্য রোগ থেকে অনেক সময় মিলেও যায়, পার্থক্য হয়। আর এমনি যদি সরাসরি বলি যে গাউট বাত কি, এটা আলাদা করে মানে এই মুহূর্তে বলা যাবে না। হয়তো আমরা যখন আলোচনা করব পরবর্তীতে পরিষ্কার বোঝা যাবে। এমনি বলা যায় যে যে অন্যান্য একটা বাতের মতো একটা বাতই হচ্ছে গাউট বাত। ধন্যবাদ স্যার। স্যার, কি কি উপসর্গ মূলত দেখা দেয় এই অসুখে? আহ এখানে আসলে আহ উপসর্গর আগে যদি আমি একটু বলি নেই যে কাদের হতে পারে বা কোন ধরনের কারণে হতে পারে, তাহলে মনে হয় একটু বুঝতে দর্শকদের বেশি সুবিধা হবে। আমি একটু সেভাবেই বলছি। আমরা দেখি যে এই বাতটা, যে গাউট বাত বলি, এটা সাধারণত যে কোনো বেশিরভাগ ক্ষেত্রে যে একটা গিরা হঠাৎ করে ফুলে গিয়ে প্রচন্ড ব্যথা হয় এবং দেখা যায় 7 থেকে 10 দিন থেকে আবার ভালো হয়ে যাচ্ছে। এই ধরনের সাধারণত উপসর্গ রুগী বুঝতে পারেন। রুগী এই সমস্যার জন্য সাধারণত ডাক্তার কাছে গিয়ে থাকেন। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন এই বাতের ক্ষেত্রে। এই বাতের ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী যাদের আসলে কখনোই বুঝতেই পারেন না যে তাদের এই গাউটের একটা সমস্যা আছে বা ইউরিক অ্যাসিডের একটা সমস্যা আছে। আরো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র দেখা যায় কিডনিতে সমস্যা হচ্ছে, উনার ব্যথা নাই কিন্তু কিছু কিছু জায়গায় ফুলে ফুলে আছে। এগুলো নিয়ে সাধারণত দেখা যায় ডাক্তারদের কাছে ওনারা অত যান না। কিন্তু যখন প্রচন্ড ব্যথা হয়, এগুলো নিয়ে সাধারণত ডাক্তারের কাছে বেশি যান। ধন্যবাদ স্যার। সুতরাং এক্ষেত্রে আসলে ব্যথাটা একটা প্রিডমিনেন্ট একটা উপসর্গ স্যার, সেটি আমাদেরকে জানালেন। স্যার, কাদের মূলত এই অসুখটি বেশি হচ্ছে স্যার, যদি একটু বলতেন। হ্যাঁ, এগুলোই হচ্ছে আসলে আমাদের বোঝার জন্য অন্যান্য বাতের সাথে পার্থক্য করার মূল জায়গা। অনেকগুলো বাত আছে দেখা যায় অল্প বয়সে হচ্ছে, কিছু বাত আছে যে মাঝামাঝি বয়সে হচ্ছে, অনেক অনেক বাত আছে যে বয়স্ক মানুষের হচ্ছে। আবার কিছু মানুষ দেখা যায় পুরুষ, মানে কিছু বাত আছে পুরুষদের বেশি, কিছু বাত আছে মহিলাদের বেশি। এই গাউট যে বাত, যে গেটে বাত আমরা যেটাকে বলি, এটা সাধারণত অল্প বয়স্ক মানুষের এবং
ছোটদের সাধারণত হয় না, আমরা বলবো যে খুবই কম। বেশিরভাগ কাদের হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে পুরুষদের হয়। পুরুষদের যাদের হয় তাদেরও বয়সটা সাধারণত 40 থেকে 50-এর দিকে বেশি। মহিলাদেরও হতে পারে, কিন্তু মহিলাদের হলে দেখা যায় আরো একটু বেশি, 60 থেকে 70 বছর বয়সে এটা হয়ে থাকে। তাহলে যদি আমরা এক কথায় বলি কাদের বেশি হয়, তাহলে বলবো পুরুষদের, যাদের বয়স 40 থেকে 50 অথবা তার বেশি, তাদেরই বেশি হয়ে থাকে। তবে এটা হওয়ার জন্য কিছু কারণ থাকে। মানে একজন মানুষের যে এমনি এমনি হয়ে যাবে ব্যাপারটা তা না। আমরা এই কারণগুলোর মধ্যে কিছু বলি যে এগুলো আমি চাইলেই পরিবর্তন করতে পারি না, কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারি, যেগুলো আমি যদি ওটার ব্যাপারে সজাগ থাকি দেখা গেল আমাদের এই বাতটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি যদি চাইলে পরিবর্তন করতে পারি না এরকম কয়েকটা জায়গা বলি, তাহলে বলতে হবে যে জেন্ডার, মানে পুরুষ না মহিলা, এটা তো আর কিছু করার নাই, পুরুষদের বেশি হচ্ছে। আর একটা হচ্ছে যে বয়স, বয়স তো আর কিছু বলার নাই, যদি 40 থেকে 50 হয় তাদের বেশি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনেটিক ব্যাপার আছে যেগুলো আসলে পরিবর্তন করা যায় না, যে বাবা মা ভাই বোনের থাকলে ছেলে মেয়ে হতে পারে, সম্ভাবনা আছে। আর কিছু কিছু আছে যে জাতিগত, মানে দেখা যায় যে এই জাতিটা, মানে কিছু কিছু জাতি, বিশেষ করে বাংলাদেশ, জাপান বা এই এই জাতিগতভাবে এটা পার্থক্য হয়ে থাকে। কিন্তু যেগুলো আমরা পরিবর্তন করতে পারি এগুলোর মধ্যে কয়েকটা জায়গা আছে আসলে। মানে আমরা একটা বলি স্বাস্থ্য, যাদের ওবেস তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হাইপার লিপিডেমিয়া, লিপিডেমিয়া বলি, যে লিপিড যদি বেশি থাকে, তারপরে ডায়াবেটিস যদি থাকে, প্রেশার যদি থাকে, এগুলো কিন্তু সবই আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু হলো মেটাবলিক ডিজিজ বলি আমরা মেডিকেলের ভাষায়। খাবারের কিছু সম্পর্ক আছে, যেমন যারা অ্যালকোহল বেশি পান করে থাকেন, ইউরিক অ্যাসিড জাতীয় যেগুলো বেশি খাবার আছে সেগুলো খেয়ে থাকেন, এবং এমন কোন ওষুধ খেয়ে থাকেন প্রেশারের জন্য যেগুলো আসলে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। তাহলে আমরা এক কথায় বলতে পারবো এটা সাধারণত পুরুষদের বেশি হয়ে থাকে, যাদের 40 থেকে 50-এর বেশি। এবং সাথে যদি তাদের হওয়ার জন্য যে কারণগুলো বললাম, রিস্ক বলি, এগুলো যদি বেশি থাকে তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বুঝতে পারলাম আসলে গাউট বাত অসুখটিতে যারা আক্রান্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে আসলে এক্ষেত্রে কিছু করার থাকে না। যেমন জেনেটিক কিছু কারণে, এথনিসিটির কারণে যে গাউট বাত গুলো হচ্ছে, এক্ষেত্রে আসলে কিছু করার নেই। কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা চাইলে নিয়ন্ত্রণে রাখতে পারি, যেমন ডায়াবেটিস, প্রেশার, সেই সাথে আহ, অতিরিক্ত ওজন কিংবা ডিসলিপিডিমিয়া। এগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আমরা গাউট বাত থেকে দূরে থাকতে পারি। স্যারের কাছ থেকে আমি এই পর্যায়ে একটু জেনে নিবো, স্যার গাউট বাত রোগ কি, ডায়াগনোসিস করার জন্য কি কি বিষয় থাকা প্রয়োজন পড়ে, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা, ক্লিনিক্যালি কি কি দেখা হয় স্যার, একটু যদি ধারণা দিতেন আমার দর্শক। হ্যাঁ, প্রথম যে কথাগুলো বললাম, আহ আসলে এটার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি বলি, মানে এই রোগীগুলো সাধারণত কিভাবে বুঝতে পারে। তাহলে একজন পুরুষ সাধারণত যদি ওনার বয়স 40 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে, যে কারণগুলো বললাম যদি এগুলো কোনোটা থেকে থাকে, অথবা একজন মহিলা যাদের বয়স হচ্ছে 50, 60 থেকে 70, সাধারণত আরেকটু কম বয়সেও হতে পারে, যদি এটা থেকে থাকে, তাদের যদি কোনো কারণে দেখা যায় যে হঠাৎ করে, মানে সাধারণত এটা বেশিরভাগ রাতে হয়, 50% ক্ষেত্রে আমরা দেখেছি, 50 ভাগ ক্ষেত্রে রাতেই হয়। হঠাৎ করে দেখা গেল একটা আহ গিরাতে প্রচন্ড ব্যথা, লাল হয়ে ফুলে গেল, সকালে উঠতে উনি হাঁটতেই পারছেন না। এবং এটা 80 ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণত পায়ের দিকে হয়, পায়ের মধ্যেও এটা আমরা বাংলা কথায় বলতে পারি যে বুড়ো আঙ্গুলের যে জয়েন্টটা ভিতরের দিকে, এটাতে বেশি হয়, সবচেয়ে বেশি হয়। এছাড়াও অন্য জায়গাও হতে পারে, বিশেষ করে গোড়ালি, হাঁটু, এটা তো হতে পারে, সেটা পরিমাণে কম। আর বাকি যে 20 ভাগ ক্ষেত্রে থাকলো এগুলো অন্য অন্য গিরায় হতে পারে। তাহলে কি সবসময় এই গাউট বাতটা কি এরকমই হয়? তা না, কিন্তু গাউট বাতের আরো 3-4টা বড় বড় প্রেজেন্টেশন আছে। একটা হলো দেখা গেল যে উনার ব্যথাটা এরকম প্রচন্ড হয়ে একসাথে এরকম হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে হচ্ছে একসাথে কয়েকটা গিরায় হচ্ছে, এটা কিন্তু হতে পারে অল্প কিছু ক্ষেত্রে, 15 থেকে 20% ক্ষেত্রে হতে পারে। আবার কিছু হতে পারে যে দেখা গেল উনার প্রস্রাবে, মানে পিঠের দিকে, মাজার দিকে, কোমরের দিকে ব্যথা আছে, এটার কারণে ডাক্তার কাছে গেলেন। তখন দেখা গেল যে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে হয়তো ওনার কিডনিতে পাথর হয়েছে বা রেনাল স্টোন হয়েছে বলি, এটা কিন্তু গাউটের সাথে সম্পর্ক থাকতে পারে। আবার মাজার ব্যথাও কখনো কখনো হতে পারে। এই লক্ষণগুলো যদি থাকে তখন আমরা চিন্তা করি যে ওনার আসলে গেটে বাত থাকতে পারে, গাউট থাকতে পারে। ওই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি অন্য অন্য বাতের সাথে পার্থক্য করার জন্য। আমরা যদি একেবারে পরিষ্কার বলি যে নিশ্চিত করে ধরার জন্য পরীক্ষা কোনটা, তাহলে বলবো যে গিরাটা ওনার আঘাত ব্যথা হয়ে ফুলে যায়, যদি ওইটার ভিতর থেকে আমরা সাইনোবিয়াল ফ্লুইড বলি, বাংলা কথায় বলতে পারি যে গিরার ভিতরে যে কিছু রস থাকে মোবিলের মতো, এটা যদি বের করে নিয়ে আমরা পরীক্ষা করতে পারি, এখানে আমরা ক্রিস্টাল বলে একটা জিনিস আছে, যেটা
আসলে এই গাউট বাতে যে দানা হয়, এমএসইউ ক্রিস্টাল বলি, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল, এটা দেখা যায়, এটা মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখতে পারি। এটা যদি আমরা পেয়ে যাই নিশ্চিতভাবে বলতে পারি যে গাউট, এটা নিয়ে আমাদের কোনো আর সন্দেহ থাকে না। কিন্তু এটা যদি না থাকে তারপরেও আমরা গাউট বলবো আরো কিছু বাড়তি পরীক্ষা নিরীক্ষা করে। একটা হচ্ছে যে গিরাটা ব্যথা হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা আরো দুই একটা পরীক্ষা করতে পারি এখানে, যেমন এক্স রে করা যেতে পারে, কখনো কখনো এমআরআইও দরকার হতে পারে জয়েন্টের, অথবা আলট্রাসোনোগ্রাম। এখানে আমরা কিছু ওই ক্রিস্টাল গুলো দেখা যেতে পারে, অথবা কিছু হাড়ের মানে ক্ষয় হতে পারে, সেটা আমরা বুঝতে পারি। আর রক্ত পরীক্ষার মধ্যে আমরা একটা বুঝতে পারি, বিশেষ করে ইউরিক অ্যাসিড। আমরা এই যে গাউট, এটাই আমি হয়তো এটার পরের দিকে বলবো, ইউরিক অ্যাসিড নিয়ে একটা মহা ঝামেলা আছে আমাদের বাংলাদেশের। মানুষ বেশিরভাগই গাউট বলতে ওরা ইউরিক অ্যাসিড বুঝে। ইউরিক অ্যাসিড একটা ভূমিকা থাকলেও এটা যে কিছু কিছু ঝামেলা আছে এটা পরে হয়তো একটু বলা যাবে। তার মানে আমরা যদি রক্ত পরীক্ষা করে ইউরিক অ্যাসিডটা বেশি পাই, আমাদের যে মাত্রা থাকে তার চাইতে বেশি, সাধারণত গড়ে বললে 7-এর বেশি হতে পারে, মানে 6.8 বা 7-এর বেশি বা তার বেশি থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ, ওনার এটা গাউট। কিন্তু কম থাকলেই যে এটা গাউট না তা কিন্তু বলা যাবে না, এগুলো পরে হয়তো বলা যাবে। তাহলে এক কথায় বলতে পারি যে যদি ওনার বয়স, ব্যথা, এগুলো গাউটের সাথে মিলে এবং রক্ত পরীক্ষা অথবা ফ্লুইড নিয়ে পরীক্ষা করে যদি আমরা গাউট পাই, তাহলে নিশ্চিত করে বলবো যে ওনার আসলে গেটে ব্যথা হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় আমরা রক্ত পরীক্ষা করে দেখতে পারি আমাদের সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি, কিন্তু হয়তো সেই জয়েন্ট ব্যথার খুব বেশি কোনো কমপ্লেন নেই। তা সেক্ষেত্রে আসলে এই হাইপার ইউরিসেমিয়া আর যদি গাউট বাত এই দুটোকে একটু মেলাতে চাই, তাহলে এই দুটো কি আসলে এক কিনা? আহ স্যার, আপনি একটু আগে প্রসঙ্গক্রমে বলছিলেন যে আমাদের দেশে একটা প্রচলিত ভুল ধারণা আছে, ইউরিক অ্যাসিড লেভেলের সাথে আমরা গাউটকে মিলিয়ে ফেলি। স্যার, এই এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে অনেকেই এটা স্যার হয়তো ল্যাবে পরীক্ষা করে দেখেন যে তিনি হাইপার ইউরিসেমিয়াতে ভুগছেন স্যার। সেক্ষেত্রে তিনি গাউটে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, কিংবা সেটি কি আসলেই গাউট কিনা, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য আশা করছি। হ্যাঁ, এটা আসলে শুধুমাত্র যে বাংলাদেশে তাই না, আমাদের যত স্টাডি, ইন্টারন্যাশনাল স্টাডি গুলো যেগুলো বলে, পৃথিবী জুড়েই একটা বড় ধরনের ভুল আছে। তবে বাংলাদেশে প্রবাবলি এটা, যদিও স্টাডি করা নাই পরিষ্কার, কিন্তু আমার মনে হয় এটা আসলে অনেক বেশি পরিমাণ। এবং এটা যে শুধুমাত্র সাধারণ মানুষ বা রোগীর ক্ষেত্রে আছে শুধু তা না, মানে বেশ কিছু ডাক্তারদের মধ্যেও যারা সরাসরি মেডিসিন বা রিমেটোলজি প্র্যাকটিস করেন না, তাদের মধ্যেও কিছু কিছু ভ্রান্ত ধারণা প্রবাবলি আছে, কারণ আমরা দেখতে পাই এগুলো। গাউট আর ইউরিক অ্যাসিড, এটা একেবারেই মানে দুইটার মধ্যে যে সম্পর্ক, এটা মেলানোটা খুবই কঠিন এবং খুবই আশ্চর্য রকম সম্পর্ক। আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক রোগীর ইউরিক অ্যাসিড অনেক বেশি আছে, যেটা হাইপার ইউরেসিমিয়া বলি, তাদের সারা জীবন ধরেই কখনো কোনো ব্যথা হয় না, এবং এটা গাউট যেটাকে বলি সেটা প্রকাশিত হয় না। আবার ঠিক উল্টাটা, অনেকের আছে দেখা যায় যে সারা জীবন ধরেই ইউরিক অ্যাসিডটা নর্মালের মধ্যে আছে, কিন্তু তার দেখা যায় যে গাউট হয়েছে। মানে নর্মাল অ্যাসিড, নর্মাল যেটা লেভেল থাকে তার দেখা যায় এরকম ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে। তাহলে এটা আমরা আসলে কিভাবে বলবো? এটা আমরা বলতে পারি যে কখন চিকিৎসা, কখন এটা মেলাবো। এখানে কয়েকটা ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে যখন কারো গিরা ফুলে যাবে, প্রচন্ড ব্যথা হবে, মানে একুট অ্যাটাক গাউট বলি, যখন মাত্র অ্যাটাক হয়, ওই সময় যদি আমরা ইউরিক অ্যাসিড করি, এটা অনেক ক্ষেত্রেই কম পাওয়া যায়। এটা কম পাওয়ার একটা কারণও আছে, ওখানে বলাই আছে যে এটা যখন প্রদাহ হয় ওই পায়ের বা গিরার মধ্যে কিছু ইন্টারলিউকিন বলে একটা জিনিস আছে যেগুলো প্রদাহ তৈরি করে, ওরা এই ইউরিক অ্যাসিড গুলোকে ওই জয়েন্টের মধ্যে ফেলে দেয় যাতে রক্তে কম থাকে। তখন আমরা রক্ত পরীক্ষা করে দেখি, স্বভাবতই দেখা যায় তখন ইউরিক অ্যাসিডটা কম পাওয়া যাচ্ছে। তাহলে এটা আসলে তখন পরীক্ষা করতে বলে না, এটা আসলে বলে কমপক্ষে 2 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে করতে বলে। মানে এখন একটা ব্যথা নিয়ে আসছে, আমার ইউরিক অ্যাসিড সন্দেহ হচ্ছে যে ওনার গাউট, তাও আমি ইউজুয়ালি ইউরিক অ্যাসিডটা করবো না, ইউরিক অ্যাসিডটা 2 সপ্তাহ পরে যে কোনো একটা সময় করে নিব, তাহলে আমি এটা মোটামুটি আসল পাবো। কিন্তু আমার যদি সবকিছু সবকিছু মিলে মনে হয় যে এটা গাউট এবং ইউরিক অ্যাসিড কিছুটা কম আছে, তাহলেও এটা গাউট। আর যদি দেখা যায় যে সবকিছু মিলে মনে হচ্ছে না গাউট, ইউরিক অ্যাসিড বেশি আছে, তাও আসলে গাউট না, এটা ক্লিনিশিয়ানের, রিমাটোলজিস্টের আসলে এটার একটা স্বাধীনতা আছে। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো গাউট নাই কিন্তু ইউরিক অ্যাসিড বেশি, এটারও কখনো কখনো চিকিৎসা লাগে, না হলে যে কথাগুলো আমি একটু আগে বললাম কয়েকটা ঝামেলা দেখা দিবে। একটা হলো যে নেফ্রোলিথিয়াসিস বলে, কিডনির মধ্যে পাথর হতে পারে। আরেকটা হলো মানে নেফ্রোপ্যাথি হতে পারে, যে কিডনিটাকেই এই ইউরিক অ্যাসিড নষ্ট করতে পারে লম্বা সময় থাকলে। আরেকটা জিনিস হতে পারে টফাস গঠন করতে পারে, টফাসিয়াস গাউট বলি। ব্যথা না থেকেও দেখা যাবে হাতে পায়ের ছোট ছোট এই গিরা মানে গোটা গোটা হচ্ছে, এবং এটা লম্বা সময় ধরে হচ্ছে, মাঝে মাঝে ঘা যাচ্ছে। তাহলে এটা কখন চিকিৎসা করতে হবে?
এটা কয়েকটা জায়গায় চিকিৎসা করতে হয়। যদি ওনার কিডনি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে করতে হয়। যদি একেবারে ইউরিক অ্যাসিড 11-র বেশি চলে যায় আমরা বলি, তখনও করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যদি টফাস থাকে, যেগুলো গোটা গোটা হয়ে গেছে কিন্তু ইউরিক অ্যাসিড নর্মাল অথবা বেশি, তাহলেও তার চিকিৎসা করতে হবে। তাহলে আমি এক কথায় বলবো, আমরা আসলে প্র্যাকটিসে বা চেম্বারে অনেক রুগী পাই যারা আসলে ইউরিক অ্যাসিড করে আসেন। কেন করে আসেন আসলে জানা নাই, কিন্তু প্রায় সবারই দেখি মানে ব্যথা থাকলে ইউরিক অ্যাসিড এটা করে নিয়ে আসে। এবং যদি আমি গাউট না ভেবে ইউরিক অ্যাসিড করি, তখনই আসলে একটা ভুল ট্রিটমেন্টের সম্ভাবনা থাকে এবং ভুল শুরু হয়ে যায়। যদি একটু বেশি পাই, দেখা যায় একটা চিকিৎসা শুরু হয়ে যায়। তাহলে এক কথায় বলবো যে ইউরিক অ্যাসিড বেশি মানেই গাউট না, ইউরিক অ্যাসিড কম মানেই আবার বলা যাবে যে গাউট হতে পারে। ইউরিক অ্যাসিড কম নিয়েও গাউট হতে পারে, মানে এটার সম্পর্কটা সাধারণ মানুষ বুঝতে পারবেন না। এটা আসলে ডাক্তার অনেকটা অনেকটা ক্লিনিক্যাল, ওনার বয়স, আদার্স ফাইন্ডিংস, ইউরিক অ্যাসিড মিলে একটা ক্রিটিক্যাল ডিসিশন নেন। এটা নিজেরা নিজেরা ওষুধ না খাওয়াই ভালো বাইরে থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের মাঝে অনেকেই আছেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনেকেই আছেন যারা আহ, এই ভুলভাল চিকিৎসার শিকার হন। হয়তো বা কোনো একটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে তার ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি, এবং হয়তো আহ, অভিজ্ঞ নন, পল্লী চিকিৎসক কিংবা স্যার আদৌ চিকিৎসক নন, এরকম মানুষের শরণাপন্ন হয়ে ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। আমার মনে হয় আমরা এখন থেকে সচেতন হব এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা নিব, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যদি আমরা যেতে পারি সেটা আরো বেশি ভালো হয়। আর স্যার, এই পর্যায়ে একটু চিকিৎসা সম্পর্কে একটা ধারণা চাই। আর স্যার, চিকিৎসাটা কেমন গাউট বাতে? হ্যাঁ, এটা নিয়েও আসলে একটা মজার ব্যাপার, খুব আমাদের মজার ব্যাপার বলতে পারি বা দুর্ভাগ্যও বলতে পারি। পৃথিবী জুড়ে কিন্তু সব চিকিৎসারই, মানে অনেক চিকিৎসার, প্রায় বলা যাবে সব চিকিৎসারই গাইডলাইন গুলো পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। সবগুলো সারা জীবন একরকম থাকে না। দেখা গেলো 5 বছর বা 10 বছর আগে যা ছিল, 10 বছর পরে তা থাকে না, নতুন নতুন গাইডলাইন আসে এবং এটা ডেফিনেটলি মানে গবেষণাপত্রের উপর নির্ভর করে এই চিকিৎসাগুলো পরিবর্তন হয়ে থাকে। তো আমাদের দেশে গাউটের যে প্রথম চিকিৎসাগুলো বলি, যে রিস্ক গুলো ছিল ওগুলোকে আসলে দূর করার জন্য বলি, যেগুলো মডিফাইবল বললাম আমি কিছুক্ষণ আগে, যেমন একটু ওজন কমাতে পারা, ডায়াবেটিস, প্রেশার, কিডনি সমস্যা এগুলো থাকলে এগুলো নিয়ন্ত্রণে রাখা। সবচেয়ে বড় যে জায়গাটা হলো ডাইট বলি আমরা, খাবার। এটা নিয়ে সবার সমস্যা হয়। দেখা যায় অনেকে একটানা বলে দেয় যে আপনার মূলত প্রায় দেখা যায় সব খাবারই নিষেধ। ডাল, মানে আলু, যা আছে সব। বাস্তবতা কিন্তু পুরো ভিন্ন। সব যদি না খেয়ে থাকেন তাহলে তারা কিন্তু আসলে শক্তিও পান না এবং এটা মানাটাও কঠিন হয়। আর এখন গাইডলাইন এটা বলেও না। গাইডলাইন পরিষ্কার আসলে এখন 3টা খাবারের কথা মানে মোটামুটি নিষেধ করে, যেগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব। তার মধ্যে একটা হচ্ছে ওফালস বলি ইংরেজিতে, আর বাংলায় বলবো গিলা কলিজা। এটা গরু, ছাগল, মুরগি যাই হোক, গিলা, কলিজা, মগজ, এই 3টা জিনিস খাওয়া যাবে না। এটার মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি থাকে, মানে পিউরিন যেটা থেকে আসে। আরেকটা জিনিস বলি, কোমল পানীয়। এর মধ্যে প্রচুর পরিমাণ সুগার থাকে, কার্বোনেটেড ওয়াটার। এটা আবার গাউটটাকে ইয়ে করে। এখন কোমল পানীয় বলতে আমরা কোনগুলো বুঝি? এটা আসলে কোক, পেপসি, সেভেন আপ, ফান্টা যে গ্রুপগুলো আছে, এইটা। এই দুইটাকে আসলে সরাসরি নিষেধ। আর আমাদের দেশে খুব বেশি নাই, কিন্তু যেহেতু বইতে লেখা সেটা বলতেই হবে। সেটা হলো সামুদ্রিক মাছ বা সামুদ্রিক খাবারগুলো। পৃথিবীর অনেক দেশ আছে যারা শামুক, ঝিনুক এগুলো খেয়ে থাকেন। আমাদের দেশের অল্প কিছু সামুদ্রিক মাছ আছে। আর সামুদ্রিক খাবারগুলো সাধারণত আমরা নিষেধ করি, কারণ এটার মধ্যে পিউরিন থাকে। এই 3টা আসলে নিষেধ বলি। আর অল্প একটু পরিমাণে কম খেতে বলি হচ্ছে লাল মাংস। লাল মাংসগুলো বোঝায় অ্যাকচুয়ালি এই যে গ্রিল, কাবাব যেগুলো, এগুলোকে আসলে আমরা লাল মাংস বলি। এগুলো আমরা নিষেধ করি না, পরিমাণ অল্প খেতে বলি। আর কিন্তু সবই খাওয়া যাবে আসলে, আর কোনো কিছু কিন্তু নিষেধ নেই। মানে একেবারেই নিষেধ নেই, সেটা ডাল হোক, আলু হোক, তারপরে মানে অনেক কিছু যে আমরা শুনি যেগুলো খাওয়া যাবে, খাওয়া যাবে না, সবই খেতে পারবে। তাহলে খাবারটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর যেগুলো সমস্যা ছিল সেগুলো, আর এমন কোনো যদি ওষুধ পেয়ে থাকেন যেগুলো ইউরিক অ্যাসিড বাড়ে, মানে এগুলো সাধারণত কিছু প্রেশার ওষুধ আছে, তাহলে ওটা একটু খেয়াল করতে হবে যেগুলো আছে কিনা। তারপরে যদি চিকিৎসার কথা বলি, এগুলো হচ্ছে আসলে গাউটের ক্ষেত্রে মূল। চিকিৎসা ক্ষেত্রে যদি বলি, উনি যদি প্রচন্ড ব্যথা এবং একিউট একটা অ্যাটাক নিয়ে আসে, তাহলে ওই সময় আসলে ব্যথা কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিই, ব্যথানাশক। এগুলো আসলে আমার নাম বলার দরকার নাই, কারণ এগুলো হচ্ছে ওই রুগীর ক্ষেত্রে রুগীর পার্থক্য হয়, কাকে কি দিব, কোনটা কখন দিব। মানে ব্যথানাশক একটা ওষুধ দিতে হবে, সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম এবং বিভিন্ন জনের বিভিন্ন দিন হতে পারে। এটা 3 থেকে একেবারে 14 দিনের মধ্যে যে কোনো সময় ওটার অবস্থাটা বুঝে দিতে হবে। এটা একটা। আর একটু আগে যেটা বললাম যে ইউরিক অ্যাসিড যদি ওনার বেশি থাকে, পরীক্ষা করে যদি দেখি তাহলে ইউরিক অ্যাসিড ওষুধ লাগবে, এটা লাগবে কিনা, এটা হচ্ছে কথাটা হলো যে আমরা ওই যখন একুইট অ্যাটাক থাকবে তখন আমরা ইউরিক অ্যাসিড ওষুধ নর্মালি দিব না। 2 সপ্তাহ পরে টেস্টে করব,
করে ইউরিক অ্যাসিড ওষুধ শুরু করব। কিন্তু ওনার চিকিৎসা কিন্তু করবো, এর মধ্যে ব্যথাটা কমে যাবে আসলে। অল্প কিছু ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড শুরুতে শুরু করতে পারি, এটা ডাক্তারের উপর নির্ভর করে। যদি আমার মানে আরো কিছু জিনিস আছে যদি দেখে বুঝি না এখনই দরকার হবে। এখন ইউরিক অ্যাসিডের যে ওষুধটা, এটাই হচ্ছে আমাদের একটা ঝামেলা আছে, এটা আসলে কতদিন চালাবো, কোনটা দেবো কি। তো এর মধ্যে কয়েকটা ওষুধ আছে, এটা আমরা গাইডলাইন মেনে ব্যবহার করি, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ধাপে ধাপে কয়েকটা ওষুধ আছে। আমি যদি শুধু এটুকু বলি যে এই ওষুধগুলো কতদিন চালাতে হবে। তো আগে একটা ভয়ের ব্যাপার ছিল, আগে বলা ছিল যে এই ওষুধগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি অ্যালোপিরিনল অথবা ফেবুস্টেট, এরকম নামে দুইটা ওষুধ আছে, যে এগুলো সারা জীবন চালাতে হবে, একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, ডায়াবেটিস পেশেন্টের মধ্যে এরকম ছিল। কিন্তু নতুন গাইডলাইন গুলো কিন্তু একটু পরিবর্তন হয়েছে, যেটা আমাদের জন্য একটু আশার খবর। এখানে বলা আছে যদি আমরা কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট ডিউরেশন আছে প্রায় 2 বছরের কাছাকাছি, যদি 2 বছর এটা দিয়ে দেখা যাচ্ছে ওনার অ্যাটাক হচ্ছে না, আমরা খুব টার্গেটে আছে, তাহলে এটা ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে দেখা যায় মানে প্রায় 20 থেকে 25 ভাগ রোগীর আর সারা জীবনেও কখনো অ্যাটাক হয়নি এবং তাদের আসলে ওষুধ দরকার হয় না। কিন্তু পরবর্তী জীবনে যদি আবার কখনো ওনার ব্যথা হয়, তখন হয়তো আবার ইউরিক অ্যাসিড ওষুধটা লাগবে, তখন হয়তো তার ক্ষেত্রে লাইফ লং লাগতে পারে। এবং অবশ্যই অবশ্যই প্রথম যে জায়গাগুলো বললাম এগুলো করার পরে ইউরিক অ্যাসিড ওষুধটা দিতে হবে, কারণ এতেই অনেকের কন্ট্রোল হয়ে যাবে কিন্তু। এই যে ওজন কমানো, ডায়াবেটিস পেশেন্ট নিয়ন্ত্রণ করা, খাবার যদি ঠিক করে থাকে, এতেই অনেকের হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা চিকিৎসা সম্পর্কে জানলাম, এক্ষেত্রে ডায়েটের একটা খুব বড় ভূমিকা আছে। স্যার, এই গাউটের চিকিৎসায় কি ব্যায়ামের কোনো স্কোপ আছে কিনা, অর্থাৎ কোনো এক্ষেত্রে ব্যায়াম যারা করছেন তারা কোনো সুবিধা পান কিনা চিকিৎসা ক্ষেত্রে? স্যার, চিকিৎসার প্রোটোকলের মাঝে কি ব্যায়াম পড়ছে কিনা, এই ব্যাপারটা একটু আপনার কাছ থেকে জানবো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, গাউটের আহ রেঞ্জটা একেবারে কম না, প্রায় দেখা যায় 20%-এর কাছাকাছি। এদের কিন্তু মানে দেখা যায় পিঠে, ঘাড়ে, কোমরে সবচেয়ে বেশি হয় কোমরে ব্যথা হতে পারে, এবং এই ব্যথাটা দেখা যায় অন্য আরেকটা বাত আছে আমাদের স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলি, একেবারে হুবহু তার মতো দেখতে। এবং অনেক ক্ষেত্রে বোঝাই যায় না যে এটা কি গাউট নাকি ওই বাত, প্রথমে এটা বোঝা যায় না। যদি মাজায় ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, তাহলে কিন্তু ব্যায়ামের একটা বড় ভূমিকা আছে। উনি যদি ব্যায়াম করে থাকেন, দেখা যাবে প্রায় আমরা বলি 70%, ওনার যত ব্যথা আছে 70 ভাগ ব্যথা শুধু ব্যায়ামে কমে যায়, এই ধরনের ব্যথা মাজা। কিন্তু যদি পায়ের ওই বুড়া আঙ্গুলের কাছে হয়, গোড়ালিতে হয়, হাঁটুতে হয়, তখন অবশ্য আমরা ব্যায়াম করতে বলি না, তখন আবার বলি যে কয়েকটা দিন বিশ্রামে থাকতে, 4-5টা দিন বিশ্রামে যতটুকু চলা যায়। একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গাটাতে গরম দেওয়া যাবে না, সবাই যেটা করে যে কোনো ব্যথা হলে সবাই গরম দিয়ে আসে। এই জায়গাটা ঠিক উল্টা, এখানে যদি দরকার হয় তাহলে একটু ঠান্ডা দিতে হবে, আইস কুল বলি আমরা। মানে দেখা যায় ফ্রিজে একটা পানির বোতল রেখে এটা একটা কাপড় পেঁচানোর পরে দেখা যাবে ওই জয়েন্টটাকে ধরতে হবে, এটা ধরলে তাড়াতাড়ি কমবে। আর যদি এখানে গরম দেওয়া হয় তাহলে প্রদাহটা আরো বাড়ে, ইনফ্লামেশনটা আরো বাড়ে এবং ব্যথাটা ওনার আরো বাড়তে থাকে। তাহলে এখানে আসলে ব্যায়ামের ভূমিকা আছে যদি ওনার মাজা কোমরে ব্যথা হয়। বাকি গিরাগুলোতে যদি ব্যথা হয় তাহলে এই এই গাউটের ক্ষেত্রে ব্যায়ামের আসলে তেমন ভূমিকা নাই। 3 থেকে মানে ওনার যে কটা দিন প্রচন্ড ব্যথা থাকে, 3 থেকে সর্বোচ্চ 5 দিন দেখা যায়, তাহলে ওই কটা দিন একটু আমরা কিছু বিশ্রাম এবং যত অল্প হাঁটা যায় সেটা বলি। ধন্যবাদ স্যার। স্যার, গাউট বা রোগের চিকিৎসা করতে গিয়ে রোগীদের মাঝে ভ্রান্ত ধারণা আছে এমন দেখেছেন কি? আর যদি স্যার দেখে থাকেন, আমাদেরকে একটু যদি সে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন, যে কি কি ভুল ধারণা রোগীদের মাঝে দেখেন স্যার। এখানে আসলে আহ আমরা রুগীর এগুলো আসলে কোথা থেকে জানেন, কিভাবে জানেন সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের চেম্বার প্র্যাকটিসে বা রিউমাটোলজি যে রোগীগুলো দেখি, তাদের প্রায় 70 থেকে 80 ভাগ হবে, যদিও একেবারে এক্সাক্ট স্টাডি নিয়ে একটু কম বেশি হতে পারে, দেখা যায় সবারই ধারণা উনাদের আসলে ব্যথাটা সত্যিকার অর্থে অন্য রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডিলাইটিস, এগুলো নিয়ে আসে। দেখা যায় সবাই বলেন যে আমার তো গাউট হয়েছে, মানে যে ইউরিক অ্যাসিড, আমি এই খাবারগুলো খাই না, এবং দেখা যায় সবাই খাবারগুলো বন্ধ করে বসে আছে। এ একটা মুশকিল। এখন তাদেরকে যতই বলা হোক যে আপনি এটা খেতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই, দেখা যায় ওনারা এটা মানতে রাজি না, দেখা যায় ওইটা উনি খাবেনই না, উনি ওইটা ধরেই বসে আছে। আরেকটা জায়গার সমস্যা হচ্ছে আহ ফেবুস্টেট, এই যে ওষুধটা এনারা কোথায় থেকে পান জানি না, অনেক রোগী দেখি যে লম্বা সময় ধরে এটা চালাচ্ছেন এই ইউরিক অ্যাসিড মনে করে। এটা খুব সম্ভব দেখা যায় রেজিস্টার ডাক্তার, মানে ডাক্তারের দরকার হয় না, ওনারা হয়তো ফার্মেসি থেকে নিয়েই শুরু করে দেন। মানে ওনাদের প্রথমে একটা পরীক্ষা করা হয়, নিজে নিজেই করেন ইউরিক অ্যাসিড ঠিক আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়
খুব কাছাকাছি দেখা যায়, ওখানে রেঞ্জ হয়তো 6.8 আছে, উনার হলো 6.5 আছে অথবা 7 আছে, দেখা এগুলো শুরু করে দিলেন ওষুধ। কিন্তু সত্যিকার অর্থেই দেখা যাচ্ছে যে অন্য রোগ হয়ে বসে আছে। তো এগুলো আসলে আমরা অনেক পরিমাণে, মানে পরিমাণ অনেক পাই। আবার ঠিক উল্টাটাও আছে। উল্টাটাও আছে, দেখা যাচ্ছে আমার বেশ কিছু রোগী আছে যে ওনারা আসলে ওষুধ খেতে চান না, কোনোভাবেই খাবেন না, যদিও সিকিটির সাথে ডায়াবেটিস প্রেশার এগুলো আছে। উনাদের ধারণা হলো যে আমি যে কয়টা দিন ব্যথা থাকবে ওষুধ খাবো, পর বন্ধ করে দিব। কিন্তু দেখা যাচ্ছে উনার তো ইউরিক অ্যাসিডটা, সরি, উনার তো আসলে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিডটা তো আর কমে যাচ্ছে না, কয়দিন পরে বেড়ে যাচ্ছে, আবার ব্যথা হচ্ছে। তো আসলে দুই ধরনের পাওয়া সম্ভব। আর সবচেয়ে বেশি পাই যেটা, যে গাউটের রোগী বেশিরভাগ ক্ষেত্রেই যে জায়গাটায় ব্যথা হচ্ছে গরম গরম ওখানে সেকা দিয়ে আসছেন বা গরম দিচ্ছেন এবং ব্যথাটা প্রচন্ড নিয়ে আসছেন। এটা আমরা অনেক পাই আসলে। ধন্যবাদ স্যার। স্যার, এই যে গাউট বা অসুখ, এই অসুখ কি কি প্রতিরোধযোগ্য? স্যার, যদি প্রতিরোধযোগ্য হয়ে থাকে কি কি উপায়ে প্রতিরোধ করা যেতে পারে স্যার? এটা আসলে সত্যিকার অর্থে একেবারে, আমি যেটা শুরুতে বলেছিলাম কিছু, যে বাচ্চাদের, মানে অল্প বয়সদের কিন্তু খুব অল্প পরিমাণে গাউট হয়। মানে ওইটা জেনেটিক্যালি দেখা যায়, বাবা মা ভাই বোনের আছে, কিছু জিন আছে, জিনটা এমন যেটা ইউরিক অ্যাসিডটাকে ভেঙে বের করে না, শরীরের মধ্যে রয়ে যায়, তাদের হয়। এছাড়া যেগুলো, এগুলোকে আমরা এক কথায় বলতে পারি সেকেন্ডারি। সেকেন্ডারি মানে অন্য কারণে হয়ে থাকে, এটা বাস্তবে সরাসরি এই কারণে হচ্ছে না। এগুলো কিন্তু বেশিটাই আসলে সত্যিকার অর্থে মানে প্রিভেন্টেবল। মানে যদি চেষ্টা করা যায় অনেকটাই কিন্তু প্রিভেন্ট করা যায়। তো আসলে দুইটা জায়গা যদি প্রিভেন্ট করতে চাই, এক নাম্বারটাই বলে আসলে ওজনটা বাড়তে না দেওয়া। ওজনই আসলে সব সমস্যার মূলে আমরা বলতে পারি, কারণ ওজনের জন্যই ডায়াবেটিসটা হচ্ছে, ডিসলিপিডিমিয়া হচ্ছে, লিপিডটা বাড়ছে। ওজনের জন্যই দেখা যায় মেটাবলিক যে সিন্ড্রোম গুলো এগুলো হচ্ছে। এবং আলটিমেটলি ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, প্রেশার এগুলোর কারণে দেখা যায় কিডনির উপর চাপ পড়ে কিডনিটা খারাপ হচ্ছে। মানে মূল জিনিসটা কিন্তু আসলে একসাথে ওজনের উপর নির্ভর করে। যখন কিডনি থেকে সমস্যা হচ্ছে অথবা অন্য সমস্যাগুলো হচ্ছে, তখন গিয়ে দেখা যায় শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডটা জমা হচ্ছে। কারণ ইউরিক অ্যাসিডটা বের হওয়ার রাস্তা একটাই, সেটা কিডনিতে বের হয়। নরমালি যে আমরা যে খাবারগুলো খাই, মাছ মাংস ডিম দুধ যাই খাই, এগুলো সব প্রোটিন। এই প্রোটিন গুলো আসলে শরীরে গিয়ে ভাঙে, পিউরিন হয়। তারপরে একটা জিনিস হয় ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা আবার আরেকটা জিনিস দিয়ে ভাঙে, ইউরিকেস নামে একটা জিনিস আছে, এটা দিয়ে ভেঙে অ্যালান্টোন নামে একটা জিনিস হয়, এটা দেখা যায় কিডনি দিয়ে বের হয়ে যায়। তো যখন দেখা যায় কিডনিতে সমস্যা হচ্ছে, তখন এটা শরীরে জমতে থাকে। জমতে থাকলেই দেখা যায় এটা হচ্ছে। তাহলে আসলে সত্যিকার অর্থে আমরা যে ওজনটা কম রাখতে পারি, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি, তারপরে যদি কিডনির সমস্যা থাকে ওই জিনিসটা যদি ভালো রাখতে পারি, তাহলে এটা অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে কিন্তু আসলে এটা সম্ভব, যে গাউটটাকে না হওয়া অথবা পিছায় দেওয়া। হয়তো ইউরিক অ্যাসিড একটু বেশি থাকলো, কিন্তু দেখা যাবে ওনার ব্যথা হবে না বা কোনো সমস্যা হচ্ছে না জীবনে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে। স্যার, শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশে যেহেতু রিউমাটোলজি এই জিনিসটা খুব এখন পর্যন্ত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি, বা ওনারা জানেন না বাত ব্যথার ডাক্তারগুলো আসলে কারা। উনারা ধরে নেন আমাদের আশেপাশে যে তিনটা গ্রুপ আছে ওনাদের কাছে বেশি যান, বিশেষ করে অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন ওনাদের কাছে গিয়ে থাকেন, আর মেডিসিন তো অবশ্যই গিয়ে থাকেন। তো উনাদের কাছে যাওয়া কোনো ক্ষেত্রেই তো সমস্যা না, যেতেই পারেন, কারণ আমাদের তো রিউমাটোলজি খুবই অল্প, চিকিৎসা ভালো করতেই পারেন। কিন্তু উনাদের যে মানে জায়গাটা বুঝতে হবে, যে বাত ব্যথার যে মেডিসিনটা সেটা আসলে রিউমাটোলজি, আর বাত ব্যথার যে সার্জারিটা সেটা আসলে অর্থোপেডিক্স। তো সার্জারি আর মেডিসিনের মধ্যে ডেফিনেটলি একটু পার্থক্য আছে, আমি বোঝানোর জন্য দুই কথায় বলতে পারি। যেমন যদি কিডনির কোনো সমস্যা মেডিসিন হয় সেটাকে আমরা নেফ্রোলজি বলি, কিডনির সমস্যার যদি সার্জারি হয় সেটাকে আমরা ইউরোলজি বলি। একেবারে ব্রেনটাও সেম, যে ব্রেইনের যদি মেডিসিন হয় নিউরো মেডিসিন বলি, আর ব্রেইনের যদি সার্জারি করি আমরা নিউরো সার্জারি বলি। তো বাত ব্যথার যদি মেডিসিন বলি সেটা হলো রিউমাটোলজি, আর বাত ব্যথার যদি অপারেশনের দিক বলি সেটা হলো অর্থোপেডিক্স। তাহলে উনারা যদি আশেপাশে এখন, যদিও আমাদের পুরানো 8টা মেডিকেল কলেজে অলরেডি রিউমাটোলজি ডিপার্টমেন্ট শুরু হয়েছে এবং ডাক্তার আছে অলরেডি, পুরানো যে মেডিকেল কলেজগুলো ছিল ওনারা গেলে এখানে পাবেন। এই চিকিৎসাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানে অন্য ডাক্তার যারা আছেন তারা যদি গাইডলাইন মেনে করেন তাহলে তো খুব ভালো। কিন্তু এই জায়গায় একেবারে গাইডলাইন মেনে না চললে সারা জীবন যে ওষুধগুলো খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে মানে ক্ষতি হবে না, কিন্তু অপ্রয়োজনীয় অনেক ওষুধ খাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমি যেটা বলেছি স্টাডিতে আছে, পৃথিবী জুড়েই যে ডাক্তারগুলো গাউটের, যে রোগীগুলো ডাক্তারের কাছে না যায়, তারা দেখা গেছে
যারা ডাক্তারের কাছে গেছে তাদের চাইতে ভালো আছে। মানে হচ্ছে ডাক্তারের কাছে গেলে একটু উল্টাপাল্টা বা অন্য চিকিৎসা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো আপনাদের যদি এটার জন্য যেতেই হয়, তাহলে প্রথমে আপনি রিউমাটোলজিস্ট খুঁজবেন। রিউমাটোলজিস্ট যদি না পান, তাহলে মেডিসিন যারা এই চিকিৎসাটা করেন তাদের খুঁজবেন। তারপরে অন্য যে কারো কাছে যেতেই পারেন, যদি মনে হয় যে ভালো চিকিৎসা করছে। আর অবশ্যই আহ, যে কথাগুলো আমি আগে বলেছিলাম, যেগুলো প্রিভেন্ট করা পসিবল, ওই জিনিসগুলো একটু মেনে চললে এই জিনিসটা হয়তো পুরা ভালোই থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু পরামর্শ আমার দর্শকদেরকে দেওয়ার জন্য। আসলে ভুল চিকিৎসা নেওয়ার থেকে চিকিৎসা না নেওয়াটাই হয়তো ভালো, আপেক্ষিকভাবে ভালো। আমরা অবশ্যই যারা বিভিন্ন ধরনের বাত ব্যথায় ভুগছি, সবার আগে খুঁজবো একজন রিউমাটোলজিস্ট। যদি আমাদের কাছে রিউমাটোলজিস্ট না থাকে, সেক্ষেত্রে মেডিসিনের ডাক্তার আমরা খুঁজবো, কিংবা যদি একেবারেই তাও না পাওয়া যায়, অ্যাটলিস্ট এমবিবিএস পাশ করা রেজিস্টার্ড চিকিৎসক কে যেন আমরা দেখাই। আমরা কেউ ভুল চিকিৎসার শরণাপন্ন না হই, ভুল চিকিৎসকের শরণাপন্ন না হই। স্যার, আপনাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক তথ্য পরামর্শ দিয়েছেন স্যার। আমি আশা রাখছি আমার দর্শকরা উপকৃত হয়েছেন। স্যার, আমি আপনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রেমোটোলজিস্ট। আমরা কথা বলেছি গাউট বাত রোগ নিয়ে, এবং সেই সাথে ভুল এবং সঠিক চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করেছি। দর্শক, আমাদের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিড টিউপাসে। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.